ছাত্রছাত্রী তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারে। আজ আমি তোমাদের মাধ্যমিক কিশোর ভূগোল ও পরিবেশ সম্বন্ধে আলোচনা করব। দশম শ্রেণীর ভূগোলের সমস্ত বিষয় তোমরা পারস্পরিক প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ আমি যেই বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে মাধ্যমিক কিশোর ভূগোল পরিবেশের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এই প্রথম অধ্যায় পড়ার আগে তোমাদের সূচিপত্র সম্বন্ধে একটু আমি আলোচনা করব যে আমাদের যে সূচিপত্রটি রাখা হয়েছে বা সূচিপত্রটি যেইভাবে সাজানো হয়েছে সেই সূচিপত্র সাজানোর পদ্ধতিগতভাবে আমরা সেখানে 4টি প্রধান বিভাগ লক্ষ্য করতে পারি বা বিভাগ তথা পর্যায় লক্ষ্য করতে পারি। প্রথম ক হচ্ছে প্রাকৃতিক ভূগোল, খ পরিবেশ ভূগোল, গ আঞ্চলিক ভূগোল, ঘ উপগ্রহ চিত্র ও বৈশিষ্ট্য সূচক মানচিত্র। এই 4টি প্যাটার্ন তথা বিভাগে বিভক্ত করা হয়েছে তোমাদের ভূগোলটিকে। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে তুমি প্রাকৃতিক বিভিন্ন নদী, হিমবাহ, তাদের ক্ষয়কার্য, সঞ্চয় কার্য বা নদীর ভূমিরূপ এই সমস্ত বিষয়গুলি তোমরা পাবে প্রাকৃতিক বিষয়গুলো। পরিবেশ ভূগোলের মধ্যে তোমার বর্জ্য সহ বিভিন্ন বিষয়বস্তুগুলো এর মধ্যে তোমরা পাবে। আঞ্চলিক ভূগোলে সাধারণত তোমরা অর্থনৈতিক বিষয় অর্থাৎ বিভিন্ন রকম শিল্প, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প বলো, বিভিন্ন রকম শিল্প বিষয়গুলো এখানে পাবে। সর্বোপরি চতুর্থ যেটা উপগ্রহ চিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহ চিত্র থেকে আমরা জলবায়ু সম্বন্ধে বিভিন্ন তথ্য যে সমস্ত পাই বা আমরা বৈচিত্র্য সূচক মানচিত্র অথবা ম্যাপ, কিছু ম্যাপ থাকে যে ম্যাপ আমাদের হাতে নাতে প্র্যাকটিস করতে হয় বা বিভিন্ন তথ্য সেখান থেকে আমরা জানতে পারি। এই 4টি বিষয়ে আমাদের মধ্যে জানতে হবে অবশ্যই। 4টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সেই প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্গত আমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এই বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট এই প্রথম অধ্যায় ভূমিরূপটি আলোচনা করার আগে আমরা কিছু বিষয় এখানে জানবো। সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়াটি কী বা আমাদের ভূমিরূপটা কী, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা যদি জানি যে যেহেতু ভূগোল একটি পরিবেশ বিষয় কেন্দ্রিক বিষয় আর প্রকৃতি তথা ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার সঙ্গে ওই পরিবেশের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে জড়িত, সেটা হচ্ছে মানব সমাজ অথবা মনুষ্য জাতি। অর্থাৎ ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ কেন্দ্রিক আলোচনা। কারণ ভূগোল যা নিয়ে আলোচনা সেটা কাল্পনিক হোক বা সেটা ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের অভ্যন্তর্ভাগ বা যে মহাকাশ গবেষণা কেন্দ্র হোক না যাই হোক না কেন, সেখানে প্রতিটি বিষয় মানুষ কেন্দ্রিক হয়। তাই মানুষ বহির্ভূত ভূগোল আলোচনাটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে মানুষ যে আমরা ভূগোল অধ্যয়ন করতে গেলে অবশ্যই আমাদের মানুষ সম্বন্ধে জানতে হবে। এই মানুষের প্রধান বাসস্থান হচ্ছে ভূমিরূপ তথা ভূপৃষ্ঠের উপরিতল বা ভূপৃষ্ঠ তথা মাটির উপরে। সেই মাটির উপরে যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠ তথা ভূ মিন্স মাটি আর ভূমিরূপ, তাহলে কি প্রকাশ পাচ্ছে? ভূ মানে মাটি আর রূপ মানে ভূপৃষ্ঠ তথা মাটির উপরে পৃথিবীর যে রূপ সেখানে আমরা দেখতে পাই গাছ গাছালি পশু পাখি সহ, এটা তো মূল একটি রয়েছে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে কোথাও আমরা দেখি যে এই ভূপৃষ্ঠের উপর কোথাও পাহাড় দেখতে পাই, কোথাও পর্বত দেখতে পাই, কোথাও মালভূমি দেখতে পাই, কোথাও বা সমভূমি দেখতে পাই। এই যে একটি রূপ, এই রূপটি কি বলা হচ্ছে? ভূমিরূপ। এই ভূমিরূপ ছাড়াও আমরা জানি ভূপৃষ্ঠে যে ভূমিরূপ শুধু একটি প্রসেস বা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এটা অবশ্যম্ভাবী। কিন্তু প্রাকৃতিকের দুটি শক্তি এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা গ্রহণ করেছে। একটি হচ্ছে অন্তর্জাতীয় প্রক্রিয়া আর দ্বিতীয়টি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর দ্বিতীয়টি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া আর দ্বিতীয়টি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যে বিশেষ বিশেষ বিষয়গুলো রয়েছে সেইগুলির মধ্যে হলো প্রথম অন্তর্জাতীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা জানি যে ভূ আলোড়ন তথা ভূমিকম্প। ভূ আলোড়ন বা ভূমিকম্প
ভূমিকম্প, আর দ্বিতীয়টি হচ্ছে অগ্ন্যুৎপাত। এই দুটি হচ্ছে আন্তর্জাতিক প্রক্রিয়া, যে আন্তর্জাতিক প্রক্রিয়াও গুরুত্বপূর্ণভাবে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা বিভিন্ন সময় দেখেছি সুনামির কারণে হোক, যখন ভূগর্ভের তলদেশে ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্পর ফলে সমুদ্র তলদেশে নতুন কোনো দ্বীপের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে কোনো ভূখণ্ড বা কোনো বদ্বীপ বা দ্বীপময় অঞ্চল, সেইগুলো জলের তলে চিরদিনের জলের মধ্যে ডুবে আছে। ফলে ভূমিকম্প ভূ আলোড়নের দ্বারা ভূমিরূপ গঠিত হতে পারে। অগ্ন্যুৎপাতের দ্বারা অগ্নিপথের সঞ্চয়ের মাধ্যমেও বিভিন্ন রকম ভূমিরূপ গঠিত হয়। এটা পরবর্তী হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ সাধারণত এটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরই অংশ ঘটে। এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে নদী, হিমবাহ, বায়ুশক্তি, সমুদ্র তরঙ্গ, নদী, হিমবাহ, বায়ুশক্তি, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, আবহবিকার, এক্ষেত্রে অবশ্য সূর্য শক্তির কথা আমরা স্মরণ করব। প্রভৃতি বিষয়গুলি বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অংশভূত রয়েছে এবং এই বহির্জাত প্রক্রিয়াগুলি ভূমিরূপ গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আমরা দেখব যে কিভাবে তারা এই বহির্জাত প্রক্রিয়াগুলি, সেই নদী হোক, হিমবাহ, বায়ুশক্তি হোক, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, কীভাবে ভূপৃষ্ঠের উপরি অংশ ভূমিরূপ গঠনে সহযোগিতা করছে, বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয়টি প্রথম আলোচনা করব সেটি হচ্ছে প্রথম ভূমিগঠন প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া হিসাবে নদীর ভূমিকা। বহির্জাত প্রক্রিয়া হিসাবে নদীর ভূমিকা, যে নদী একটি গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া, সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। যে কিভাবে নদী এই ভূমিরূপ গঠনে সাহায্য করে, সেই বিষয়টি এখন আলোচ্য বিষয়। তো এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জলচক্র। জলচক্র কি, আমরা সেই বিষয়টি যদি একটা গ্রাফ ভাবে আমরা যদি পর্যালোচনা করতে পারি, তাহলে এখানে একটি সুন্দর বৈশিষ্ট্য ফুটে উঠতেও পারে। আমরা দেখতে পাই কীভাবে জলচক্র সংগঠিত হয়। আমরা জানি যে সাধারণত এটা হচ্ছে ভূমি। এবার আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে আমরা এটাকে সমুদ্র ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সমুদ্র। যে সূর্যরশ্মির তাপে এই ল্যান্ডের ওপর গঠিত বিভিন্ন নদী প্রবাহিত উচ্চভূমি থেকে, যে বিভিন্ন যে নদীগুলো আছে, নদী প্রবাহিত হচ্ছে, বা কোনো যদি হ্রদ হোক, সেই হ্রদ থেকে জলরাশি বাষ্পীভূত হয়। প্রথমে কি না, জলরাশি বাষ্পীভূত হয়, জলরাশি বাষ্পীভূত হয়ে উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠে এবং উপরে ঘনীভূত হয়ে মেঘের আকারে পরিণত হয়। জলীয়বাষ্প মেঘে পরিণত হয় এবং যেটা আরও বেশি ঘনীভূত হয়ে সেটা বৃষ্টির আকারে ঝরে পড়তে থাকে, যেটি অধঃক্ষেপণ নামে পরিচিত। অধঃক্ষেপণ। এই বৃষ্টির আকারে ঝরে পড়তে থাকে এবং বৃষ্টির আকারে ঝরে পড়ার পর সেটি কি হয় না, কোথাও গিয়ে
গড়িয়ে গিয়ে জলটি হ্রদে পড়ছে, কখনো সেটি নদী দ্বারা প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হচ্ছে, কখনো কখনো সেই জলরাশি আবার ভৌম জল হিসাবে মাটির নিচে সঞ্চিত হচ্ছে। তো এইভাবে পুনরাবৃত্তি ঘটছে। কি ঘটছে না, সমুদ্রের জল, নদীর জল বা হ্রদের জল সূর্যের তাপে বাষ্পীভূত হচ্ছে, উপরে হালকায় উপরে উঠে যাচ্ছে জলীয় বাষ্প আকারে, যখন ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হচ্ছে, মেঘ বেশি ঠান্ডা হয়ে গেলে ঘনীভূত হয়ে যাওয়ার পর সেটি আবার জল আকারে আবার পুনরায় না ভূপতিত হচ্ছে, সেটিকে অধঃক্ষেপণ বলা হয়, আবার পুনরায় সেটি নদী হয়। এই যে চক্রাকারে এই প্রক্রিয়াটি ঘটছে, এটিকেই জলচক্র বলে। এই জলচক্রের ফলেও আমরা একটি গুরুত্বপূর্ণ যেটি বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই জলচক্র সংগঠিত হওয়ার পিছনে নদী একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অধঃক্ষেপণ মানে যে বেশিরভাগ অংশের যে জলটি সেটা নদী দ্বারা বাহিত সমুদ্র পতিত হচ্ছে, সমুদ্র দ্বারা যেটি আমরা দেখতে পাচ্ছি বহির্জাত প্রক্রিয়া সেটি আবার পুনরায় চক্রাকারে ঘটছে। এটিকে আমরা জলচক্র বলে গণ্য করতে পারি। এর পরের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হলো, দ্বিতীয়টা হলো নদী অববাহিকা। নদী অববাহিকা, যে নদী অববাহিকাটা কি, এটাও যেটা আমরা গ্রাফ একটুর মাধ্যমে লক্ষ্য করি সেটা পরিস্পষ্ট হয়ে যাবে। যে নদী অববাহিকা বলতে আমরা কি বুঝি, প্রথম সেটা জানবো আমরা যে নদী অববাহিকা কি। যখন কোনো নদী তার শাখা নদী প্রশাখা নদী দ্বারা তার বিস্তীর্ণ একটি অঞ্চল থেকে জলরাশি যখন সমস্ত কিছু অঞ্চল যে নিষ্কৃত হয়, অর্থাৎ দীর্ঘ অঞ্চল থেকে সমস্ত বিষয়গুলোকে নিষ্কাশিত হয়ে সমুদ্রে তারা পতিত হচ্ছে, সেই বিস্তীর্ণ অঞ্চলটিকে সেই নদীর অববাহিকা বলা হয়ে থাকে। যদি আমরা একটা গ্রাফ লক্ষ্য করি, এবং এই গ্রাফে যদি ভালো করে আমরা লক্ষ্য করি, যেটা যদি আমরা সমুদ্র ধরে নিই এবং এখানে একটি পর্বত অঞ্চল আছে, যে পর্বত অঞ্চল থেকে কোনো নদী সৃষ্টি হয়ে একদম সমুদ্রে পতিত হওয়া পর্যন্ত তাতে মিলিত বিভিন্ন উপনদী, এটা একটি প্রধান নদী, এবং তাতে মিলিত বিভিন্ন শাখা নদী হতে পারে, উপনদী হতে পারে, বিভিন্ন প্রশাখা নদী হতে পারে, এইভাবে মিলিত হচ্ছে। এই যে বিস্তীর্ণ একটা দীর্ঘ অঞ্চল, যে জল নিকাশি ব্যবস্থা গৃহীত হয়েছে, এই বিস্তীর্ণ অঞ্চলের যে জল নিকাশি হচ্ছে সেটাই হচ্ছে এই নদীর বিস্তীর্ণ অঞ্চল, এই নদী অংশটিকে নদী অববাহিকা বলা হয়। তাহলে কি দেখলাম, কোনো নদী তার উৎপত্তি স্থল থেকে সমুদ্র তথা মোহনা পর্যন্ত তার শাখা নদী উপনদী দ্বারা যে নিষ্কাশিত জল বা নিকাশি সমস্ত জল, এই ব্যবস্থাটা এই যতটা অঞ্চল জুড়ে বিস্তারিত রয়েছে সেই অঞ্চলটিকে বলা হচ্ছে নদী অববাহিকা। নদীর অববাহিকার পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা এটা একটি বিষয়। জলবিভাজিকা কি বলছে, জলবিভাজিকা হলো এমন একটি বিষয়, বলছে যখন কোনো উচ্চভূমি দুটো নদীকে সম্পূর্ণভাবে আলাদা করে, দুটো নদীকে সম্পূর্ণভাবে আলাদা করে, ফলে নদী দুটো পরস্পর কখনো তাদের জলরাশি পরস্পরের দিকে মিশ্রিত হতে পারে না, বা ভূ অধঃক্ষেপণ বলে যে বৃষ্টির ধারা নিচে নামতে থাকে বা জল যে নামে বৃষ্টি রূপে, সেই জলধারা উভয়ের একই সঙ্গে মিশে যেতে পারে না। যদি কোনোটা ঠিক এইভাবে যদি আমরা চিত্রটা দেখি, যে আমরা যদি এইটা বইটা দেখে নিই, এই বইটি আমরা যদি উচ্চভূমি ধরি, যে এই উচ্চভূমিটা এদিকে একটি নদী আছে, এদিকে একটি নদী আছে বাম ডান দিকে, সেই বাম ও ডান দিকে দুটি নদীকে আলাদা করছে এই উচ্চভূমিটি। এই উচ্চভূমিটি জলবিভাজিকা হিসাবে কাজ করছে। কখনো এই উচ্চভূমি এই দুই উপর পাড়ের যে জলরাশিকে কখনো সে এক হতে দিচ্ছে না, এই দুই জলরাশি কখনো সে এক হতে দিচ্ছে না, ফলে দেখা যাচ্ছে যে দুটো জলরাশি সম্পূর্ণভাবে আলাদা থাকে। এই উচ্চভূমিটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। আমরা সাধারণত দেখতে পাই সিন্ধু তথা গাঙ্গেয় যে
অববাহিকা আছে, সিন্ধু গাঙ্গেয় অববাহিকার মধ্যে ঠিক এইভাবেই শতদ্রু ও যমুনা নদীর মধ্যে একটি উচ্চভূমি রয়েছে, যে শতদ্রু ও যমুনা নদীকে কখনো মিলিত হতে দিচ্ছে না। ফলে একদিকে পূর্ব দিকের অংশ আমার পশ্চিম দিকের অংশ দুজনকে পরস্পর পৃথক করে রেখেছে একটি উচ্চভূমি, যার ফলে কিছু এই উচ্চভূমিটি জলবিভাজিকা হিসাবে গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। পরবর্তী বিষয়টি হচ্ছে জলবিভাজন, নদীর বিভিন্ন গতি। পরের যে বিশিষ্ট হচ্ছে সেটা হচ্ছে নদীর বিভিন্ন গতি। এই নদীর বিভিন্ন গতি সূত্রপাত করার আগে আমরা একটা বিষয় জানতে হবে যে নদীর গতি কী। আমরা জানি নদীর প্রধান দুটি বিষয় লক্ষ্য করতে পারি। এক, নদী যেই স্থানে উৎপত্তি হয়, অর্থাৎ নদী যেই স্থানে উৎপত্তি থাকে নদীর উৎস বলে, এবার নদী যেই স্থানে সমুদ্রের সঙ্গে মিলিত হয় তাকে নদীর মোহনা বলে। তাহলে নদীর উৎস থেকে সমুদ্রে এই মিলিত হওয়া আর মোহনা পর্যন্ত একটি নদীর মধ্যে যে বিশেষ কতগুলি গতি লক্ষ্য করা যায় সেই গতির কথা আমরা এখানে আলোচনা করব। সাধারণত নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি গতি আমরা লক্ষ্য করতে পারি, তিনটি গতি লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে উচ্চ গতি। নদী যখন তার পার্বত্য অঞ্চল বা কোনো নদী যখন কোনো পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমির উপর দিয়ে প্রবাহিত হয় সেই অংশটুকু নদীর বলা হয় উচ্চগতি। আমরা যদি দেখি গঙ্গা নদীর ক্ষেত্রে গোমুখ অর্থাৎ গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত অংশটি, এই যে দীর্ঘ উচ্চভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদী অংশটিকে বলা হচ্ছে উচ্চগতি। দ্বিতীয়টা আমরা যদি লক্ষ্য করি সেটি হচ্ছে মধ্যগতি। মধ্যগতিতে আমরা যদি লক্ষ্য করি যে এই হরিদ্বার থেকে যে মধ্যগতি কি, যে নদী যখন তার উচ্চ পর্যায় থেকে অর্থাৎ উচ্চ ভূমি থেকে নদী ক্রমশ সে যখন একটি সমতল ভূমিতে এসে পড়ে তখন সেই সমতল অংশ নদীর মধ্যগতি বলা হয়। এক্ষেত্রে আমরা গঙ্গার ক্ষেত্রে দেখতে পাই হরিদ্বার থেকে একদম মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার এই অংশটি মধ্যগতি নামে পরিচিত। পরবর্তী যে অংশটি সেটা হচ্ছে নিম্নগতি। অর্থাৎ নিম্নগতি কি না, নিম্নগতিতে লক্ষ্য করা যায় নদী যখন তার সমভূমির বদ্বীপের উচ্চ শ্রেণী অংশ থেকে একদম মোহনা পর্যন্ত নদীর এই অংশটিকে নিম্নগতি বলা হয়। আমরা যদি এক্ষেত্রে দেখি ধুলিয়ানের কাছ থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত, সাগরে পতিত হওয়া পর্যন্ত গঙ্গার এই অংশটি নিম্নগতি নামে পরিচিত। তাহলে কি, আরেকবার আমি রিপিট করছি যে নদীর প্রধানত তিনটি গতি লক্ষ্য করা যায়। প্রথম গতি হচ্ছে উচ্চগতি। যখন কোনো নদী তা কোনো উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে উচ্চগতি বলে। যেমন গঙ্গার ক্ষেত্রে গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে হরিদ্বার পর্যন্ত গঙ্গার এটি হচ্ছে উচ্চভূমি। আবার মধ্যগতি কি, যখন কোনো নদী তার উচ্চভূমি থেকে সমতল ভূমিতে এসে উপস্থিত হয়, সমতল ভূমি বদ্বীপের শীর্ষস্থান পর্যন্ত এসে উপস্থিত হয় তখন সেটাকে বলা হচ্ছে নদীর মধ্যগতি। এক্ষেত্রে আমরা ভালো করে দেখি যে হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি লক্ষ্য করা যায়। নিম্নগতি কি,
আমরা যে নিম্নগতি ভালো করে লক্ষ্য করি যে কোনো নদী তার বদ্বীপ অংশ থেকে অর্থাৎ বদ্বীপের শীর্ষভাগ থেকে শুরু করে যখন তার মিলনস্থান অর্থাৎ মোহনা পর্যন্ত নদীর এই অংশটিকে সাধারণত বলা হয় নিম্নগতি। এক্ষেত্রে আমরা গঙ্গার ক্ষেত্রে দেখতে পাই ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরে নদীর পতিত হওয়া পর্যন্ত গঙ্গার এই রূপটি নিম্নগতি নামে পরিচিত। এরপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী কাকে বলে? এক্ষেত্রে আমরা জানবো আদর্শ নদী বলতে বোঝা যায় যে নদীর মধ্যে উচ্চ, মধ্য, নিম্ন এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকেই বলা হচ্ছে আদর্শ নদী। এক্ষেত্রে আমাদের একটি আদর্শ নদী হচ্ছে গঙ্গা। পরবর্তী বিষয়টি হচ্ছে নদীর কাজ। নদীর কাজ, যে নদী কি কাজ করে আমরা জানি যে প্রধানত নদী তার তিনটে গতির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ তিনটি ভূমির উপর, উচ্চগতি সে যখন পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি থাকছে, মধ্যগতি সে যখন সমভূমি অঞ্চলের মধ্যে প্রবাহিত হচ্ছে, নিম্নগতি সে যখন প্রায় বদ্বীপ তথা সমুদ্রের একদম শেষ লগ্নে এসে সমুদ্রের সঙ্গে যখন মিলিত হচ্ছে, সেটা হচ্ছে নদীর নিম্নগতি। তাহলে এই তিনটি অংশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার মধ্যে, অর্থাৎ উপর থেকে ঠিক এরকম খাড়ের উপর থেকে ক্রমশ সমতল ভূমিতে পতিত হওয়ার সময় নদী ক্রমশ তার তিনটি কাজ করে থাকে। সেই তিনটি কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে নদী প্রধান তিনটি কাজ করে থাকে। প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন, দ্বিতীয়টি হচ্ছে বহন, তৃতীয়টি হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়। এই তিনটি কাজ নদী করে থাকে। প্রথম হচ্ছে ক্ষয় সাধন, দ্বিতীয় হচ্ছে বহন, তৃতীয় হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়। এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ নদী করে থাকে। তার মধ্যে আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথম যেই কাজটি হবে সেটা হচ্ছে নদীর ক্ষয় সাধন। নদী কিভাবে ক্ষয় কার্য করে? আমরা জানি যে নদী যখন উচ্চ গতিতে থাকে, নদী উচ্চ গতিতে থাকার সময় নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন করা। তো এই ক্ষয় সাধন করার ক্ষেত্রে নদী প্রধানত চারটিভাবে ক্ষয় কার্য করে থাকে। প্রথম কাজটি হচ্ছে সেটা হচ্ছে অবঘর্ষণ ক্ষয়, প্রথমটি হচ্ছে অবঘর্ষ ক্ষয়, দ্বিতীয় হচ্ছে ঘর্ষণ ক্ষয়, তৃতীয়টি হচ্ছে জল প্রবাহজনিত ক্ষয়, আর চতুর্থটি হচ্ছে দ্রবণ ক্ষয়। এই চারটিভাবে নদী তার কার্য সাধন করে থাকে। প্রথম যে বিষয়টি আমরা জানবো হচ্ছে অবঘর্ষ ক্ষয়। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখা যায় নদী যদি ঠিক এইভাবে তার একটা প্রবাহিত হয়, তো নদী তার উচ্চ গতিতে যখন থাকে, এই প্রবাহিত হওয়ার সময় অবঘর্ষ ক্ষয় কি, যদি আমরা গ্রাফে দেখি যে নদী যখন কোনো অংশদের উপর প্রবাহিত হওয়ার সময় নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হওয়ার সময় যে এর মধ্যে যে বিভিন্ন নদীর মধ্যে ভাসমান বা যে কণাগুলো থাকে, সেই বড় বড় কণাগুলো পরস্পর কী করছে না নদীর সঙ্গে এইভাবে ঘর্ষণ করছে। নদীর তলদেশের সঙ্গে ঘর্ষণ হওয়ার পর নদীর এই তলদেশগুলো এরকম গর্তের ন্যায় কিছু ক্ষয় হচ্ছে। তাই এই গর্তের হাঁড়ির ন্যায় কিছু গর্ত সৃষ্টি হয় যখন নদী এই অবঘর্ষ ক্ষয়ের সময় বড় বড় নুড়ি, পাথর, কাঁকর যখন জলের সঙ্গে প্রবাহিত হওয়ার সময় নদীর তলদেশে এইভাবে কিছু ক্ষয় হয়। এই ক্ষয়গুলো হওয়ার ফলে এই যে গর্তের ন্যায় সৃষ্টি হয়, এই গর্তকে বলা হয় মন্দকূপ। এটাকে বলা হয় কি মন্দকূপ। এর পরের যেই বিষয়টি হচ্ছে সেটা ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টা আরেকটু
ব্যাপারটা হচ্ছে যখন নদী ক্রমশ এইভাবে প্রবাহিত হচ্ছে, নদী এইভাবে প্রবাহিত হয়, এই বড় কণাগুলো আমরা ভালো করে লক্ষ্য করি যে এই যে বড় কণাগুলো পরস্পর প্রবাহিত হচ্ছে, দীর্ঘ পথ অতিক্রমের সময় এরা পরস্পরের মধ্যে কে ঘর্ষণের ফলে এরা ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে ভেসে ভেসে বেড়াতে থাকে। এইগুলো হচ্ছে ছোট ছোট আকারে পরিণত হয়, ক্রমশ ছোট ছোট আকারে পরিণত হতে থাকে। এই বিষয়টি হচ্ছে ঘর্ষণ ক্ষয় নামে পরিচিত। পরবর্তী যে ক্ষয়টি হচ্ছে সেটা জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয় কি? নদী বিশাল পরিমাণে নদী তা প্রচুর জলরাশি বহন করে নিয়ে যাচ্ছে। এই জলরাশি বহন করে নেওয়ার সময় বিশেষত বর্ষার সময় তার জলধারা বহন ক্ষমতা আরও বেড়ে যায়, জলের সংখ্যা অনেকটা বেশি হয়। ফলে ওই সময় নদী যে অঞ্চল উপর দিয়ে প্রবাহিত হয় সেই নির্দিষ্ট অঞ্চল তার দুই পাশে বেশ ভালোভাবে ক্ষয় হতে থাকে। এই যে ক্ষয়টা ঘটছে থাকে সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। আরেকটি যে দোবন ক্ষয়। দোবন ক্ষয়টি যেটা হচ্ছে কি, ধরো নদী কখনো যদি কোনো চুনাপাথর অঞ্চলের মধ্যে বা কোনো এরকম দ্রব্য বা তোমার চুনাপাথর হোক কোনো পাথরের উপরে প্রবাহিত হওয়ার সময় এই চুনাপাথর জাতীয় সমস্ত পাথরগুলো নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় এবং দ্রবীভূত হয়ে গিয়ে যে ক্ষয় হচ্ছে সেটাই বলা হচ্ছে দোবন ক্ষয়। তাহলে নদীর তার এই যে ক্ষয় সাধন প্রক্রিয়াটি চারটি ভাগে করছে। প্রথম হচ্ছে ক্ষয় সাধন, সেটি হচ্ছে অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে করছে, ঘর্ষণ ক্ষয়ের মাধ্যমে করছে, জলপ্রবাহ ক্ষয়জনিত করছে, এবার দোবন ক্ষয়। নদী এই চারটি বিভক্ত হয়, চারটি প্রসেসে নদী তার ক্ষয় কার্যটি করে থাকে। এর পরবর্তী হচ্ছে যেটা নদী এবার বহন কার্য। ক্ষয় কার্যটি হয়ে গেল। দ্বিতীয়টি হচ্ছে বহন কার্য। নদী কিভাবে সে বহন কার্যটি তার সম্পন্ন করে থাকে। নদীর বহন কার্য আমরা যদি দেখি, নদী তার ক্ষয়কার্যের পর একটা বিশাল অংশ উচ্চগতিতে ক্ষয়কার্য করছে। সেই উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে যে নদী এবার তার যখন অর্থাৎ মধ্যগতিতে চলে আসছে, সেই মধ্যগতিতে তার ম্যাক্সিমাম অংশটা উচ্চগতি থেকে মধ্যগতি পর্যন্ত সেই সমস্ত অংশটা তার সঙ্গে সঙ্গে জলস্রোতের সঙ্গে সেইগুলোকে বয়ে নিয়ে আসে এবং এই বয়ে নিয়ে আসাটাকে বহন কার্য বলা হয়ে থাকে। এই বহন কার্য প্রক্রিয়ায় নদী বিশেষভাবে কতগুলিভাবে এই কাজগুলো করে থাকে। প্রথম কাজ হচ্ছে লম্ফধান প্রক্রিয়ায় বহন। দ্বিতীয়টি হচ্ছে আকর্ষণজনিত বহন। তৃতীয়টি হচ্ছে ভাসমান অবস্থায় বহন। এবং সর্বশেষ হচ্ছে চতুর্থটি হচ্ছে দোবন বহন। তাহলে আমরা দেখলাম লম্ফধান প্রক্রিয়ায় বহন। আমরা যদি দেখি যে পার্বত্য অঞ্চলের যে চিত্রটি আমরা ভালো করে পাই, সেই পার্বত্য অঞ্চলের চিত্রটি পর্বতগুলো সাধারণত শঙ্কু আকৃতির হয়ে থাকে এবং এই শঙ্কু আকৃতি কখনো উঁচু কখনো নিচু এরকম বন্ধুশিলারূপী থাকে। আর নদী যদি এইভাবে প্রবাহিত হয়, এইভাবে ক্রমশ প্রবাহিত হতে থাকে, তাই নদীর এই যে প্রবাহিত অংশগুলো যে বড় বড় যে নুড়ি কাঁকড় বালি এই সমস্ত অংশগুলো বহন করে যায়, সেইগুলো অনেক সাথে এরকম লাগে, অর্থাৎ এখান থেকে যেন লাফ দিয়ে এখানে গেল, এখান দিয়ে লাফ দিয়ে এখানে, আবার এখানে এইভাবে ক্রমশ লম্ফমান অবস্থায় প্রবাহিত হয়। এই যে লাফ দিয়ে নদীর এই যে নদী কাঁকড় বালি বড় বড় পাথর কণাগুলো প্রবাহিত হয়, একে লম্ফদান প্রক্রিয়া বলা হয়। আকর্ষণজনিত বহন কি? আমরা যদি দেখি যে নদী যখন এই বন্ধুর ভূপ্রকৃতির ওপর প্রবাহিত হচ্ছে, এই বন্ধুর ভূপ্রকৃতির প্রবাহিত হওয়ার সময় তার মধ্যস্থ বিভিন্ন পাথর নুড়ি কাঁকড় সেইগুলো জলরাশির আকর্ষণের দ্বারা ক্রমশ বড় বড় এই কণাগুলো আকর্ষণের মাধ্যমে ভেসে বেড়ায় এবং পরস্পরের মধ্যে এই ঘর্ষণের মধ্যে তারা আসে ক্রমশ ছোট ছোট কণায় পরিণত এবং আস্তে আস্তে তারা এভাবে প্রবাহিত হতে থাকে।
এরপরে হচ্ছে ভাসমান বহন। ভাসমান বহন কি আমরা দেখব, নদীর ক্রমশ যখন তার জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ক্ষয়কার্য বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিকভাবে সেই ঘর্ষণ ক্ষয়টা যখন খুব বেশি হয়ে পড়ছে, নদী ক্রমশ ছোটো কণা, নদীর পাথর নুড়ি কাগরগুলো ছোটো দিনের আরও ছোটো অবস্থায় হয় এবং নদীর জলের সঙ্গে ক্রমশ মিশ্রিত হয় এবং মিশ্রিত অবস্থায় ভাসমানভাবে তারা ক্রমশ জল নদীর সঙ্গে প্রবাহিত হতে থাকে। ফলে এই সময় নদীগুলো সাধারণত নদীর জল অনেকটা ঘোলা প্রকৃতির হয়ে থাকে। এরপর হচ্ছে দ্রবণ প্রক্রিয়াজনিত ক্ষয় বা দ্রবণ বহন। দ্রবণ বহনটা কি বলছে, যখন নদী কখন কোনো শিলা তথা চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বা দ্রবণযুক্ত অঞ্চলের উপর দিয়ে যদি প্রবাহিত হয়, নদী কী করছে, সেই দ্রবণ ক্ষয় হচ্ছে এবং সেই ক্ষয়িত বস্তুগুলোকে অর্থাৎ সেইগুলোকে জলের সঙ্গে মিশ্রিত হয়ে সেটা প্রবাহিত হচ্ছে। এটি হচ্ছে দ্রবণ বহন, দ্রবণ প্রক্রিয়ায় বহন। তাহলে এই 4টি প্রক্রিয়ায় নদী তার বহন কার্য সম্পন্ন করছে। এর পরবর্তী যেটা হচ্ছে নদীর আরেক গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটা হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া। অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া অর্থাৎ নদীর 3 নম্বর যেটা বৈশিষ্ট্য ছিল অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া। তাহলে অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়া আমরা জানি নদী, তাহলে এক্ষেত্রে যে অবক্ষেপণ সঞ্চয় প্রক্রিয়া আমরা আলোচনা করব, তার আগে আমি দুটি মিস আউট করে যাচ্ছিলাম। সেটি হচ্ছে একটি নদীর বোঝা কি, এই জায়গাটা একটু তোমাদের আলোচনার বিষয় রয়েছে। সেটা হচ্ছে কি নদীর বোঝা কি, এই জায়গাটায় নদীর বোঝা কি বলছে, নদী তার জলপ্রবাহের মাধ্যমে যে পরিমাণ বস্তু বয়ে নিয়ে যায়, নদী তার জলপ্রবাহের মাধ্যমে যে পরিমাণ বস্তু বয়ে নিয়ে যায় বা দ্রব্য বয়ে নিয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে নদীর বোঝা। এই নদীর বোঝা বহনের ক্ষমতা, পরের পয়েন্ট হচ্ছে নদীর বোঝা বহনের ক্ষমতা। নদীর বোঝা বহনের ক্ষমতা বলছে, নদী যে বোঝা ক্রমশ বহে নিয়ে যাচ্ছে, সেই বোঝা কী কারণে, তার বিভিন্ন কারণ হতে কতগুলি বিষয়ের উপর নির্ভর করে নদী কখন এই বহন ক্ষমতা বাড়ে বা কখন এই বহন ক্ষমতা কমে। তাহলে এই নদীর এই বোঝা বয়ে নেওয়ার ব্যাপারে প্রধান হচ্ছে নদীর উপত্যকার দৈর্ঘ্য। নদীর প্রথম পয়েন্ট হচ্ছে নদীর উপত্যকার দৈর্ঘ্য তথা ঢাল, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নদীর উপত্যকা বহন। দ্বিতীয়, নদীর উপত্যকা, নদী যদি এক উপত্যকা বা যে ঢালের উপর যাচ্ছে তার জন্য নদীর এই বহন ক্ষমতাটা একটা নির্ভর করছে। দ্বিতীয় হচ্ছে আর একটা নদীর গতিবেগ, নদীর গতিবেগের উপর এটি বিশেষভাবে নির্ভরশীল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নদীর গতিবেগের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদীর জলের পরিমাণ, নদীতে কতটা জল থাকছে, বেশি না কম, জলের পরিমাণ। চতুর্থ হচ্ছে নদীর যে বোঝা বয়ে নিয়ে যাচ্ছে, নদীর বোঝা যে বয়ে নিয়ে যাচ্ছে, বোঝা যে অর্থাৎ সেটা কোনো কণা আকার আকৃতি, অর্থাৎ নদীর বোঝার আকার আকৃতি এই বহন ক্ষমতার ওপর খুব গুরুত্বপূর্ণভাবে নির্ভরশীল। আকার আকৃতি, তাহলে প্রথম দেখলে নদীর উপত্যকার দৈর্ঘ্য বা তার ঢালের উপর নদীর বহন ক্ষমতাটা নির্ভরশীল। যদি ঢাল ক্রমশ নিচু হয় তাহলে সেই নিচু ওপর থেকে এইভাবে আসতে সুবিধা হবে। নদীর গতিবেগ, যদি নদীর গতিবেগ খুব খরস্রোতা নদী, গতিবেগ যদি খুব বেশি হয় তার বহন ক্ষমতা বেড়ে যেতে পারে। নদীর জলের পরিমাণ যদি বেশি হয় তার বহন ক্ষমতা অবশ্যই বাড়বে। নদী বোঝার যে বোঝা হয় সেই বোঝার আকার বা আকৃতি, তার ছোটো কণা না ভারী বড় বড় কণা অর্থাৎ বড় বড় নুড়ি কাঁকর পাথর, সেটার উপর নির্ভর করছে নদীর বহন ক্ষমতাটা। এরপরে হচ্ছে নদীর বহন ক্ষমতার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্ব বিষয় জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র কি। ষষ্ঠ ঘাতের যদি
যদি কোনো কারণে নদীর গতিবেগ বেড়ে যায় তাহলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। এটি হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। কি যদি সাপোজ ধরা যায় নদীর গতিবেগ বেড়ে যায় তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। কিন্তু যদি নদীর প্রশ্ন যদি নদীর জলের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে কী হবে? বলছি যদি নদীর জলের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, জল প্রবাহের ক্ষমতা যদি দ্বিগুণ হয় তাহলে নদীর বোঝা বহনের ক্ষমতাও দ্বিগুণ হবে। এই যে নদীর জলপ্রবাহ যে এর দ্বারা মাপা হয় তার একক হচ্ছে কিউসেক, অর্থাৎ নদীর জল প্রবাহ মাপা হয় সেই এককের নাম হচ্ছে কি কিউসেক বা কিউমেক। কিউসেক বা কিউমেক। এর পরের বিষয়টি হচ্ছে আমাদের এই অবক্ষেপণ বা সঞ্চয়। অবক্ষেপণ বা সঞ্চয় অবক্ষেপণ বা সঞ্চয় বলছে নদীর অবক্ষেপণ কার্যের পদ্ধতি। নদী ক্রমশ যখন তার উচ্চগতির পর মধ্যগতি থেকে নদী যখন তার মোহনার দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকে তখন নদী তার অবক্ষেপণ বা সঞ্চয় কার্যটি সাধন করে, অর্থাৎ নদীর অবক্ষেপণ বা সঞ্চয় কার্যটি তখন প্রায় সম্পন্ন হয়। তো এক্ষেত্রে নদীর কতগুলি বিশেষ কারণ রয়েছে, এই নদীর অবক্ষেপণের কতগুলি কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল কমে গেলে, দ্বিতীয় নদীর গতিবেগ কমে গেলে, নদীতে উপস্থিত জলের পরিমাণ কমে গেলে, নদী চওড়া হয়ে গেলে, তাহলে নদীর গতি বেড়ে যায়, নদীর জলের পরিমাণ কমে যা, তার দেখা যাচ্ছে নদী চওড়া হয়ে গেলে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ নদীর বোঝার পরিমাণ বেড়ে গেলে, নদীর বোঝার পরিমাণ বেড়ে গেলে নদীর সঞ্চয় কার্যের পরিমাণটি বেড়ে যায়। এছাড়া আমরা তাহলে লক্ষ্য করলাম তাহলে সাধারণত নদী এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে। ক্ষয় সাধন প্রক্রিয়া 4টি প্রসেসে করছে, বহন কার্য প্রক্রিয়া সেটিও 4টি প্রসেসে করছে। এছাড়া নদীর অবক্ষেপণ বা সঞ্চয় যেটি কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, তার প্রধান হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর যদি ঢাল কমে যায়। অর্থাৎ আমরা জানি জলের ধর্মই হচ্ছে ক্রমশ উপর থেকে নিচের দিকে পতিত, অর্থাৎ নিচু ঢাল বরাবর সে প্রবাহিত হয়, অর্থাৎ ঢাল, এই ঢাল বরাবর যদি সে প্রবাহিত হওয়াটাই হচ্ছে জলের ধর্ম। তা নদীর যদি ঢালটি কমে যায় তখন নদী যদি সমতল ভূমিতে চলে আসে আর নদী যদি এইভাবে ফ্ল্যাটভাবে প্রবাহিত হয়, যদি তার এই ঢালটা যদি না পায় তাহলে তার প্রবাহনের ক্ষমতাটা অনেকটা কমে যায়। ফলে এই দৈর্ঘ্য বরাবর যদি ঢাল কমে যায়, সেই ঢাল কমে যাওয়ার জন্য নদীর গতিবেগ কমে যায়। ফলে নদীর গতিবেগ যদি কমে যায় নদীর বহন ক্ষমতাও কমে যাবে, তার ফলে সেটা নিচের দিকে ক্রমশ পতিত হবে। যদি নদীর উপস্থিত জলের পরিমাণ কমে যায়, দেখা গেলো নদী ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে, যদি নদী চওড়া হয়ে যায় সেই কারণেও কী হচ্ছে না, জলের সঞ্চিত বস্তু সে বিশাল আকারে নদী হয়ে গেছে, ফলে তাকে বয়ে নিয়ে বেড়াতে পারছে না, তখন আস্তে আস্তে সেটা নিচে সঞ্চিত থাকে। এবং সঙ্গে সঙ্গে যদি জলটাও কমে যায় ফলে অটোমেটিকভাবে
হবে সেই দ্রবীভূত অংশগুলো সেগুলো আস্তে আস্তে নিচের দিকে গর্ভে সঞ্চিত হতে থাকে। সর্বোপরি নদী যে পরিমাণ বোঝা নিয়ে আসার কথা ছিল তার থেকে যদি অধিক পরিমাণে বোঝা হয়ে যায় অটোমেটিক হয়ে সেই বোঝাগুলো নিচের দিকে সঞ্চিত হতে থাকে। তাহলে এই 5টি প্রসেসে নদী সঞ্চয় কার্য করে। তো আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে নদী কোন গতিতে কোন কাজ করে। তাহলে আমরা প্রথম যেটা নদী ক্ষয় সাধন সাধারণত যেটা করছে সবচেয়ে বেশিরভাগ ক্ষয় সাধন করছে সেটা হচ্ছে উচ্চগতি। নদী ম্যাক্সিমাম যেটা বয়ে নিয়ে আসছে উচ্চগতিতে অবশ্যই বয়েছে, কিন্তু মধ্যগতিতে ম্যাক্সিমামটা বহন কার্যটা হচ্ছে অল্প পরিমাণ ক্ষয় সাধনও হয়, এই বহন কার্য খুব অল্প পরিমাণ হয়। অবক্ষেপণ বা সঞ্চয়, সাধারণত অবক্ষেপণ সঞ্চয় নদী নিম্নগতির শেষ ভাগ থেকে অর্থাৎ শুরু হয়ে থাকে, বিশেষত এটা নিম্নগতিতে সঞ্চয় পরিমাণ কাজটি বেশি হয়। তাহলে আমরা দেখলাম নদীর ক্ষয়কাজ সাধন প্রক্রিয়াটি সেটা উচ্চগতিতে চলে, বহন প্রক্রিয়া সাধারণত মধ্যগতি হলেও সর্বোপরি অবক্ষেপণ বা সঞ্চয় প্রক্রিয়াটি চলছে নদীর নিম্নগতিতে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবে। এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।